আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে 27 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম 3টা অধ্যায়। আজকে আলোচনা করব আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য। পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে, তখন সেটা তোমাদের জানিয়ে দেব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। তার আগে তোমাদের বলছি যে তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাহলে তোমরা আমাদের চ্যানেলটা খুঁজে পাবে। সেখান থেকে তোমরা হচ্ছে হোম পেজে চলে যাবে। হোম পেজে গেলে দেখবে এখানে প্লেলিস্ট করা আছে অর্ধবার্ষিক পরীক্ষা 2024। তো এখানে গেলে দেখবে নবম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তোমরা সপ্তম শ্রেণীর যে প্লেলিস্টটা আছে সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন, এখানে গেলে সপ্তম শ্রেণীর প্রতিটা বিষয়ের জন্য তোমরা আলাদা আলাদা ভিডিও পেয়ে যাচ্ছ। সেখানে নমুনা প্রশ্নপত্র আছে, অধ্যায়ভিত্তিক সাজেশন আছে, সেগুলো দেখে পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশন নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র। প্রথম অধ্যায় আছে কাজের মাঝে আনন্দ, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর বাকি দুটো অধ্যায় হচ্ছে পেশার রূপ বদল এবং আগামী স্বপ্ন, এগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, প্রথমে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, জীবনের সাফল্য আয়োজনে কাদের অবদান বা ভূমিকা সবার উপরে? জীবনের সাফল্য আয়োজনে পরিবারের অবদান বা ভূমিকা সবার উপরে। প্রশ্ন 2, পরিবার আমাদের কিসের ঠিকানা? পরিবার আমাদের সুখের ঠিকানা। প্রশ্ন 3, পরিবারের দায়িত্ব পালনের মাধ্যমে কি পাওয়া যায়? পরিবারের দায়িত্ব পালনের মাধ্যমে শারীরিক ও মানসিক তৃপ্তি পাওয়া যায়। প্রশ্ন 4, মানুষের মৌলিক চাহিদাগুলো কী কী? মানুষের মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। প্রশ্ন 5, মানুষের মৌলিক চাহিদা কয়টি? মানুষের মৌলিক চাহিদা 5টি। প্রশ্ন 6, একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করাকে কি বলে? এটা হবে কি, করাকে। একত্রিত আয়কে কি বলে? ঠিক আছে, তাহলে একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত আয়কে মোট আয় বলে। ঠিক আছে। সাধারণত বেশিরভাগ সময় ব্যয় কয় ধরনের হয়ে থাকে? সাধারণত বেশিরভাগ সময় ব্যয় 2 ধরনের হয়ে থাকে। প্রশ্ন 8, আমাদের বিপদের বন্ধু হিসেবে কাজ করে কোনটি? আমাদের বিপদের বন্ধু হিসেবে কাজ করে সঞ্চয়। প্রশ্ন 9, ব্যয় করার একটি পরিকল্পিত পদ্ধতি কি? ব্যয় করার একটি পরিকল্পিত পদ্ধতি হচ্ছে ব্যয় পরিকল্পনা। প্রশ্ন 10, একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বর্ণনা থাকে কোথায়? একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বর্ণনা থাকে বাজেটে। প্রশ্ন 11, ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে কোনটি? ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে পারিবারিক বাজেট। প্রশ্ন 12, বাজেট প্রণয়নের প্রথম কাজ কোনটি? বাজেট প্রণয়নের প্রথম কাজ হচ্ছে মাসিক সম্ভাব্য আয়। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ে রচনামূলক বা বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, সুমন আর সুমি কীভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে? সুমন পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীরাও এখন সুমনের মুরগির ডিম, মুরগি কিনে নিয়ে যায়। সুমনের আয় পরিবারকে সহায়তা করে। সুমি খুব ভালো মোবাইল মেরামত শিখেছে। আশেপাশে কারো কোনো মোবাইলের সমস্যা হলে সবাই সুমির কাছে এসে ঠিক করে। এটা থেকে যা আয় হয় তা পরিবারকে দেয়। প্রশ্ন 2, তুমি তোমার পরিবারে যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো বিন্যস্ত করে একটি তালিকা তৈরি করো। পরিবারে যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে পারি এবং তার আর্থিক মূল্য টাকায় নিম্নে দেওয়া হলো: হাঁস মুরগি পালন 500 টাকা, ফুলের নার্সারি 200 টাকা, সবজি বাগান 200 টাকা, ফুলের নার্সারি 300 টাকা, ছাগল পালন 3000 টাকা, কবুতর পালন 600 টাকা। প্রশ্ন 3, তুমি তোমার বাবা মা বা অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন একটি কাজের পরিকল্পনা করো যেখান থেকে অর্থ উপার্জিত হবে এবং এর মাধ্যমে তুমি তোমার পরিবারের আর্থিক কাজে সরাসরি সহযোগিতা করতে পারবে। পরিকল্পনা সম্পর্কে তোমার অনুভূতি ব্যক্ত করো। কাজের নাম সবজি বাগান। প্রথম মাসের পরিকল্পনা: জমিকে বীজ বপনের উপযোগী করে তোলা ও বীজ বপনের পর বেড়া দেওয়া। তারপর দ্বিতীয় মাসের পরিকল্পনা: নিয়মিত পানি, সার, কীটনাশক দেওয়া ও পরিচর্যা করা। তৃতীয় মাসের পরিকল্পনা: সবজির মাধ্যমে পরিবারের চাহিদা মেটানোর পর স্থানীয় বাজারে কীভাবে বিক্রি করা হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। এই বিষয়ে আমার অনুভূতি: পড়াশোনার পাশাপাশি আমি হাঁস মুরগি পালন করব, হাঁস মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করব,
পরিবারের ডিম ও মুরগির চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীদের কাছে ডিম ও মুরগি বিক্রি করব। বিক্রয় থেকে অর্জিত আয় মা বাবার হাতে তুলে দিব। এতে পরিবারের আয় কিছুটা হলেও বাড়বে। আমার ইচ্ছায় আমি বড় হয়ে বাণিজ্যিক ভিত্তিতে খামার দিব এবং নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রশ্ন 4, পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে তোমার কেমন লাগছে? কী কী নতুন বিষয় শিখতে পেরেছো এবং এসব দক্ষতা পরবর্তী সময় তোমার কী কী কাজে লাগতে পারবে? আমার অনুভূতি, পারিবারিক বাজেটে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমার খুব ভালো লাগছে। নতুন যেসব দক্ষতা শিখেছি: 1, হাঁস মুরগি পালন করা; 2, আয় বুঝে ব্যয় করা; 3, পারিবারিক বাজেট প্রণয়ন করা; 4, পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা; 5, আয় ব্যয়ের খাত চিহ্নিত করা; 6, কীভাবে পরিবারকে সহায়তা করা যায় সে সম্পর্কে জানা। দক্ষতা যে কাজে লাগবে: 1, বড় হয়ে ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে হাঁস মুরগির খামার দিতে পারবো; 2, আয় বুঝে ব্যয় করে সঞ্চয় করতে পারবো; 3, নিজের পরিবারের বাজেট প্রণয়ন করতে পারবো; 4, আয়ের খাত থেকে আয় করে হিসাব মতো ব্যয়ের খাতে ব্যয় করব। প্রশ্ন 5, এই অধ্যায়ের যেসব বিষয়গুলো তোমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লেখো। এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে সেগুলো হচ্ছে: পারিবারিক বাজেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আয় ব্যয় খাত সম্পর্কে ভালোভাবে জানতে হবে, সঞ্চয় সম্পর্কে ভালোভাবে জানতে হবে, পরিকল্পিত ব্যয় ও প্রকৃত ব্যয় সম্পর্কে জানতে হবে, ব্যয় বরাদ্দ সম্পর্কে ও প্রকৃত ব্যয় সম্পর্কে জানতে হবে। প্রশ্ন 6, যে কাজগুলো নিয়মিত চর্চা তোমাকে চালিয়ে যেতে হবে বলে মনে করো সেগুলো লেখো। যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে: পারিবারিক বাজেট চালিয়ে যেতে হবে, আয় বুঝে ব্যয় করে সঞ্চয়ের কাজ চালিয়ে যেতে হবে, পরিবারকে আর্থিক সহায়তা চালিয়ে যেতে হবে, মা বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা চালিয়ে যেতে হবে, অপচয় করা থেকে বিরত থাকতে হবে। প্রশ্ন 7, ব্যয় পরিকল্পনা বলতে কী বোঝো? সঞ্চয় হলো আমাদের বিপদের বন্ধু। কিছু অর্থ সঞ্চয় নিশ্চিত করতে আয়ের তুলনায় ব্যয় কম করতে হয়। পরিবারের আয়ের চেয়ে কম ব্যয় করার জন্য ব্যয়ের পরিকল্পনা করা ভীষণ জরুরি। যৌক্তিকভাবে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে এমনভাবে ব্যয় করা উচিত যাতে পরিবারের সমস্ত চাহিদা পূরণ হয়। এর জন্য প্রত্যেক পরিবারকে একটি ব্যয় পরিকল্পনা করতে হয়। ব্যয় পরিকল্পনা হলো ব্যয় করার একটি পরিকল্পিত পদ্ধতি। এটি একটি পরিবারের মোট আয়ের উপর নির্ভর করে। এটি পরিবারকে তাদের আয়ের মধ্যে বসবাস করতে, ভবিষ্যতের প্রয়োজনে এবং জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে সহায়তা করে। প্রশ্ন 8, বাজেট বলতে কী বোঝো? বাজেট হলো এমন একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে, তেমনি পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতের বিবরণও থাকে। বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয়। প্রশ্ন 9, পারিবারিক বাজেট বলতে কী বোঝো? পারিবারিক বাজেট হলো একটি নির্দিষ্ট সময়কালে একটি পরিবারের বিভিন্ন সদস্যের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় ও বিভিন্ন খাতে পরিকল্পিত ব্যয় বিবরণ। পারিবারিক বাজেট বিভিন্ন প্রয়োজনীয় খাতে ব্যয়ের জন্য পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা প্রদান করে। একই সঙ্গে একটি পরিবারের আয়ের একটি অংশ ভবিষ্যতে ব্যবহারের জন্য আলাদা করে রাখতে হয়। তোমরা নিশ্চয়ই জানো এর অর্থ যে আলাদা করে রাখা হয় তাই হলো সঞ্চয়। এটা লাগবে না, এই লাইনটা লেখা, ঠিক আছে? সঞ্চয়কৃত অর্থ ভবিষ্যতে যে কোনো সময় পারিবারিক প্রয়োজন বা জরুরি অবস্থা, পরিবারের কারণ, বিয়ে বা উচ্চতর শিক্ষা, বার্ধক্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা বা বিলাসদ্রব্য কেনা ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে। পারিবারিক বাজেট একটি পরিবারকে ঋণগ্রস্ত হওয়া থেকে মুক্ত রাখে, কারণ আমরা জানি আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ব্যয় পরিকল্পনা করলে একটি পরিবার কখনোই ঋণগ্রস্ত হয় না। প্রশ্ন 10, একটি ভালো বাজেটের বৈশিষ্ট্যগুলো লেখো। একটি ভালো বাজেটের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1, আয়ের সঠিক অনুমান করা। এটি নির্দিষ্ট সময়কালে যে কোনো খাত থেকে আয় হতে পারে তা যতটা সম্ভব সঠিকভাবে অনুমান করা। 2, ব্যয়ের সঠিক অনুমান করা। পরিবারের বিভিন্ন সদস্যের প্রয়োজন বিবেচনা করে ব্যয়ের খাতগুলো সঠিকভাবে অনুমান করা। কয়েক মাসের ব্যয়ের খাত বিশ্লেষণ করে যথাসম্ভব সঠিকভাবে ব্যয়ের সম্ভাব্য হিসাব করতে পারা। 3, আয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ। বিভিন্ন খাতে ব্যয়ের যুক্তিসঙ্গত বরাদ্দ নিশ্চিত করতে হবে। 4, নমনীয়। এমনভাবে ব্যয়ের জন্য বরাদ্দ নির্দিষ্ট করা যাতে বিভিন্ন খাতে চাহিদা পরিবর্তন হলে তা মেটানো যায়। প্রশ্ন 11, পারিবারিক আয় বলতে কী বোঝো? পারিবারিক আয় হলো একই পরিবারে বসবাসকারী লোকদের একত্রিত করা মোট আয়। অন্যভাবে বলা যায়, পরিবারের সদস্যদের দক্ষতা ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে আয়, যেমন পরিবারের সদস্যদের বেতন, ভাতা, ভাড়া, ক্ষুদ্র মাঝারি বৃহৎ ব্যবসা থেকে আয়, চাষাবাদ ও খামার থেকে আয়, উৎপাদিত পণ্য বা সামগ্রী, ফসল, শাকসবজি, ফলমূল বিক্রয় থেকে প্রাপ্ত আয়, ব্যাংক থেকে এবং সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ প্রভৃতি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বা অর্ধবার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। আমরা আগামী পর্বে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
শিক্ষার্থীরা, আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।